মেয়র হিসেবে শপথে বাধা নেই ইশরাক হোসেনের। হাইকোর্টের আদেশের পর সমর্থকদের উচ্ছ্বাস। সীমান্তে বিএসএফের পুশিন চলছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত 4 সীমান্তে 93 জনকে আটক করেছে বিজিবি। কুয়েটে অচলাবস্থা দ্রুত নিরসনে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন। উপাচার্য পদত্যাগ করলেও হচ্ছে না সংকট সমাধান। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির একদিন পরেও গ্রেপ্তার হয়নি কেউ। অভিযান চলছে জানিয়েছে পুলিশ। কয়েক জেলায় বৃষ্টি ও ঢলে নদ নদীর পানি বৃদ্ধিতে আগাম বন্যার শঙ্কা। দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ। স্বাগত সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। হাইকোর্টের আদেশের পর কাকরাইল মোড় ও মৎস্য ভবন এলাকায় অবস্থান নেয়া ইশরাক হোসেনের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এখন দ্রুত ইশরাক হোসেন দায়িত্ব বুঝে পাবেন সে আশাও প্রকাশ করেন তারা। এই দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছেন সমর্থকেরা। এর আগে বৃষ্টির উপেক্ষা করেই সকাল থেকে দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন সমর্থকেরা। এ সময় নানা স্লোগানও দেন তারা। বিক্ষোভ ঘিরে সকাল থেকেই সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার রাতেও কাকরাইল মসজিদের সামনে মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মধ্যরাত 11:15 পর্যন্ত তাদের সাথে সড়কে ছিলেন ইশরাক হোসেন। মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। আমাদের যেই রায় দিয়েছে আমরা অত্যন্ত খুশি। জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র হয়ে আসবে, জনতার মেয়র। এটা আমাদের আন্দোলনের ফসল। আমরা এই রায় আশা করছিলাম এবং আমরা এখন আশা করব অতি দ্রুত ইশরাক ভাইকে শপথ করে তার দায়িত্ব বুঝে দেওয়ার জন্য। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। যাচ্ছি তার কাছে। আদিলুর, এই মুহূর্তের পরিস্থিতি জানাবে, নেতাকর্মীরা কি বলছেন? দেখুন, বিকেল 4টা নাগাদ এই কাকরাইলে যারা কর্মী সমর্থক ছিলেন এবং যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এখানে আসার কথা ছিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। এবং এই মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই যে কাকরাইলে আসলে এসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি, আপনাকে একটু দেখাতে চাই যে এখানে একটি ট্রাকের উপরে একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে কিছুক্ষণের মধ্যে ইশরাক হোসেন আসবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলবেন। এরই মধ্যে কাকরাইলে তিনি এসে পৌঁছেছেন। আমরা নেতাকর্মীদের কাছ থেকে যেটি আসলে জানতে পারছি সেটি হচ্ছে যে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন এবং তাদের আন্দোলন এখন একটি, সেটি হচ্ছে 2 জন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, এই 2 জনের পদত্যাগ তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে এই কয়েকদিন সকাল পর্যন্ত তাদের আন্দোলন ছিল শুধু ইশরাক হোসেনের শপথ পাঠ করানো এবং তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। তবে গতকালকে থেকে দাবি উঠেছে উপদেষ্টার পদত্যাগ। এবং গতকালকে আপনি জানেন যে রাতে ইশরাক হোসেন এসেছিলেন এই কাকরাইলে এসে তিনি দাবি করেছেন এবং দাবি জানিয়েছেন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এরপরে এই পদত্যাগের যে দাবিটা সেটা বেশি জোরালো হয়েছে। এবং আজকে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে আদালতের যে রায়টি আসলে ছিল যে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর জন্য যে রিটটি করা হয়েছিল, সেই রিটটি যখন খারিজ করে দেওয়া হয়েছে, সেই রিট খারিজ করে দেওয়ার পরে এখানে নেতাকর্মীরা যারা ছিলেন, সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে যারা এখানে ছিলেন, তাদের মধ্যে উচ্ছ্বাস দেখেছি। সেই উচ্ছ্বাসের পরপরই শুধুমাত্র একটি দাবিতে সবাই অনড় অবস্থানে আছেন, সেটা হচ্ছে আমরা সকালবেলা এখানে নেতাকর্মীদের উপস্থিতি একেবারে খুবই
কম দেখেছিলাম, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি অনেক বেশি বেড়েছে। সকালের দিকে কিন্তু আসলে এখানে যান চলাচল চলেছে, কিন্তু যখন আদালতের রায়টি আসলো, আদালতের রায়ের পরে নেতাকর্মীদের উপস্থিতি এতটা বেড়ে গেল যেখানে পুরো সড়ক অবরোধ হয়ে গেছে। অর্থাৎ কাকরাইল থেকে ভবন যেমন যে সড়ক, এই পুরো সড়ক এই মুহূর্তে আসলে নেতাকর্মীদের পরিপূর্ণ হয়ে গেছে। বিভিন্ন ওয়ার্ড বা ঢাকার বিভিন্ন আশপাশের যে জেলাগুলো আছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, এই জায়গাগুলো থেকেও নেতাকর্মীরা এখানে এসেছেন, সবার সাথে একাত্মতা প্রকাশ করে তারা আন্দোলন করছেন। সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে সবার দাবি একটি, সেটি হচ্ছে দুজন উপদেষ্টা পদত্যাগ। তারা বলছেন যে যতক্ষণ দুই উপদেষ্টা পদত্যাগ না করেন ততক্ষণ সবাই চলে যাবেন না। কিছুক্ষণের মধ্যে কাকরাইল থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। এদিকে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রিট খারিজের 1 ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে একথা জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ভাইদের বলবো এসব মূলা দিয়ে গাথা বশ করা যায়, ইশরাক সমর্থকদের নয়। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাস্তা না ছাড়তে আহ্বান জানান ইশরাক। বলেন, আন্দোলনকে আরও বিস্তৃত করতে হবে। এখন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবিতে কাকরাইলে বিক্ষোভ চলছে। বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিন চলছেই। বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত লালমনিরহাট, ফেনী, কুমিল্লা ও পঞ্চগড় সীমান্তে 93 জনকে আটক করেছে বিজিবি। তাদের পরিচয় নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। লালমনিরহাটের গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে ঢুকে পাটগ্রামের দিকে যাচ্ছিল একদল মানুষ। নতুন বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করার সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও 20 জনকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয় তাদের। নিজেদের বাংলাদেশি দাবি করে আটককৃতরা জানান, ভারতের আহমেদাবাদ থেকে বিমানে শিলিগুড়িতে এনে বুধবার রাতে সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে তাদের। আমরা ইন্ডিয়ায় থাকি, ওখান থেকে ধরা পড়া আছে সব বাংলাদেশি, এর জন্য এই জায়গা পাঠিয়ে দিয়েছে, আমরা এই জায়গা চলে আসছি। থেকে আমাকে ছাড়িয়েছে, ছাড়ার পরে আমরা এখন বাংলাদেশে যাবো, আমাকে নামাই দিয়ে গেছে ওই জায়গায়। গত রাতে ভারত থেকে আমাদের বাংলাদেশি কিছু নাগরিককে পুশিং করেছে। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে হস্তান্তর করা হবে। এদিকে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কুমিল্লা ও ফেনী সীমান্তে অর্ধশতাধিক জনকে পুশিং করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এর মধ্যে 19 জন পুরুষ, 15 জন নারী ও 18 জন শিশু। এদের তথ্য যাচাই বাছাইয়ের কাজটা চলমান আছে। সদস্য সরকার এই নিয়ে কনসার্ন আছেন। তথ্য যাচাই বাছাই অন্তে আমরা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থায় যাব। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে পুশিন করা 21 জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে 6 জন নারী ও 13 জন পুরুষ। এর আগে গত 16 মে পঞ্চগড় সীমান্ত দিয়ে 11 জনকে পুশিন করে বিএসএফ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীতে কতজনকে পুশিন করা হয়েছে, কোথায় রাখা হয়েছে, তাদের সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা? সবাই কি বাংলাদেশি? ফেনীর আসলে দুটি সীমান্ত, একটি হচ্ছে ফুলগাজী এবং ছাগলাইয়া। দুইটি উপজেলার দুটি থানাতেই যাদেরকে পুশিং করে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে তাদেরকে দুটি থানায় রাখা হয়েছে। ফুলগাজীর খেজুরিয়া এবং সোনাপুর এবং ফৈতারা সীমান্ত দিয়ে সেখানে 27 জন যারা পুশিং করা হয়েছে তাদেরকে পাঠানো হয়েছে। এছাড়াও ছাগলাইয়া উপজেলার যশপুর সীমান্ত থেকেও বেশ কজনকে পাঠানো হয়েছে পুশিং করে। তো মোট এখানে 39 জন বাংলাদেশিকে পুশিং করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি এরা গুজরাটেই বসবাস করতো স্থায়ীভাবে। ওদের ওখানে কাগজপত্র ওদের থেকে সংগ্রহ করে পরে বাংলাদেশের যে ফেনী সীমান্ত আছে সীমান্ত এনে তাদেরকে পুশ করা হয়েছে, যার প্রেক্ষিতে তাদেরকে গ্রামবাসী প্রথমে তাদেরকে
জিজ্ঞাসাবাদ করার পরে স্থানীয় বিজিবি এবং এখানকার যে পুলিশ প্রশাসন বিজিবি তাদেরকে উদ্ধার করে ফুলগাজী থানা এবং ছাগলাইয়া থানায় তাদেরকে এই মুহূর্তে রাখা হয়েছে। এদের মধ্যে একটি হিন্দু পরিবার রয়েছে আর 5টি পরিবার রয়েছে যারা মুসলিম পরিবার। তো আসলে এখানে দুটি বিজিবির একটি হচ্ছে 4 বিজিবি আর একটি হচ্ছে কুমিল্লার যে 10 বিজিবি। এই 10 বিজিবি হচ্ছে 15 জন আর ফেনীর যে 4 বিজিবি সেখানে হচ্ছে 24 জন। এই মিলে 39 জন বাংলাদেশিকে ফুসিন করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তারা বলেছে তারা আসলে সেখানকার স্থায়ীভাবে কাগজপত্র নিয়ে সেখানে বসবাস করতে চেয়েছিলেন। তাদেরকে আসলে এই দিকে বাংলাদেশের যে সীমান্তে এনে বিমানে করে এনে বাংলাদেশে ফুস করা হয়েছে বলে তারা আমাদেরকে সেই তথ্য দিয়েছেন। তবে তাদেরকে কখন হস্তান্তর করা হবে তাদের নিজস্ব এলাকাতে, সেটি হচ্ছে তারা আছে কুড়িগ্রামের বাসিন্দা, সেখানে তাদেরকে প্রেরণ করা হবে। তো কখন তাদেরকে আসলে স্থানান্তর করা হবে, কি প্রক্রিয়া স্থানান্তর করা হবে সেটি এখন প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আমরা তথ্য সংগ্রহ করছি। আমরা এখানকার যে ফুলগাজী থানা এবং ছাগলাইয়া থানার যে ওসি তাদের সাথে কথা বলে পরবর্তী প্রক্রিয়া কি হবে সেটি আমরা বুঝতে পারবো। এই ছিল আমার কাছে বাংলাদেশে যে ভারতীয় সীমান্তে যে বাংলাদেশিদেরকে ফুসিং করে বাংলাদেশে প্রেরণ করেছে এটা সর্বশেষ তথ্য। ফেনী থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। তবে তার পদত্যাগেও অচলাবস্থা কাটেনি। অধ্যাপক হযরত আলী মাত্র 18 দিন আগে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু দায়িত্ব পালনকালে শিক্ষক সমিতি তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে পদত্যাগের দাবি জানান। এদিকে বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দ্রুত নিরসনের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, একটি মহল বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। 18 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। আর এই অবস্থায় শিক্ষার্থীদের একটি অংশ ও শিক্ষকরা আন্দোলনে নামেন। গেল 3 মাস ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। উনি যেহেতু দায়িত্ব নিয়ে এসেছিলেন, উনি যদি অপারগ হয়ে থাকেন আমরা বলেছি যে সসম্মানে তাহলে আপনি জিনিসটা স্পষ্ট করেন, না পারলে আপনি পদ ছেড়ে দিন, যাতে সরকার যোগ্য কাউকে নিয়োগ দিতে পারে, একজন পূর্ণকালীন ভাইস চ্যান্সেলরকে নিয়োগ দিই। এবং একই সাথে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে একজন কুয়েট বান্ধব, যোগ্য এবং পূর্ণকালীন ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে কুয়েটের সংকট নিরসনে ওনারা দ্রুত উদ্যোগ নেবেন। ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব ইস্যুতে কথা বলছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যে হাইকোর্টে একটি ভুয়া রিট বলা যায়, সেই রিট দিয়ে আমাকে মেয়র পদে শপথ গ্রহণ করানো থেকে বাধাগ্রস্ত করানোর একটা অপচেষ্টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে আমাদের দলের মত যে সব শেষে গিয়ে আইনের শাসনের বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা রাখবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। আমাদের নির্দেশনা এরকম যে আজকে যেহেতু আমরা রায়টি পেয়েছি, আমরা এটি নিয়ে কাজ চলছে। যদি আবারও টাল বাহানা করে এই সরকার, আবারও কালক্ষেপণ করে, তাহলে কালকে সকালেই আমরা এখানে এসে ঘেরাও দিব। প্রিয় নেতৃবৃন্দ, দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচিগুলোর ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে, রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে তারা আটকিয়ে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। এই যে ঘটনাটি ঘটে সেটার জন্য আমাদের নেতা এবং আমরা দুজনেই ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি এটাও বলে দিতে চাই যে শুরুতেই তো এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না। বর্তমান সরকার তারা আমাদেরকে অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় যখন আমরা বাধ্য হয়ে এই ধরনের কর্মসূচিতে আসার জন্য আমরা সিদ্ধান্ত নেই। এখন গতকাল আমি একটা কথা বলেছিলাম, যেটি হচ্ছে যে
বর্তমান সরকারের কাকরাইলে কথা বলছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আমরা সরাসরি সেখানে ছিলাম। যত আন্দোলনই হোক, কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের অটোপাস দেওয়া হবে না, সাফ জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ। বুধবার দুপুরে আন্দোলনকারীদের হামলার শিকার হওয়ার পর রাতে ফেসবুক পোস্টে এই কঠোর অবস্থানের কথা জানান তিনি। ভিসি জানান, দেশে উচ্চশিক্ষার 70% নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠান কোনোভাবেই অটোপাস দিতে পারে না। এর আগে দুপুরে গাজীপুরের বৌড়বাজারে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে উপাচার্যের ওপর হামলা হয়। অটোপাস দাবিতে বিশ্ববিদ্যালয়ের স্নাতক 2022 ব্যাচের শিক্ষার্থীদের আন্দোলন থেকে এই হামলার ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, স্নাতক কোর্সের একদল শিক্ষার্থী কয়েকদিন ধরে পরীক্ষা ছাড়া বা অকৃতকার্য হয়েও পাশ করিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে আসছিল, কিন্তু অটোপাস না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় একদিন পার হলেও কেউ গ্রেপ্তার হয়নি, তবে অভিযানের কথা জানিয়েছে পুলিশ। টাঙ্গাইলে অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম. মাহবুব রেজন সিদ্দিকী জানান, এই ঘটনায় বাসযাত্রী মিনু মিয়ার সদর থানায় মামলা করেন। পুলিশের কয়েকটি টিম জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। মঙ্গলবার রাত 8টার দিকে ঢাকার আবদুল্লাপুর থেকে আল ইমরান পরিবহনের একটি বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। 10 নারীসহ 45 জন যাত্রী নিয়ে বাসটি রাত 11:30টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা অতিক্রম করার সময় যাত্রী বেশি 8 থেকে 10 জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে চালকসহ সকলের চোখ মুখ বেঁধে যাত্রীদের তল্লাশি করে মোবাইল ফোন, নগদ টাকা, সোনার গহনা এবং অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। মানিকগঞ্জে আলাদা 2 মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 6 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বেলা 11টায় মামলার তদন্ত কর্মকর্তা ইমদাদুল হক 5 দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক আইফি আক্তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বেলা 12টায় অন্য মামলায় 7 দিনের রিমান্ড চাইলে বিচারক মোহাম্মদ আব্দুল নূর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সকাল 8:30টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় তাকে। এর আগে হত্যা মামলায় 4 দিনের রিমান্ড শেষে মমতাজকে কাশিমপুর কারাগারে রাখা হয়। 2013 সালে সিংগাইর উপজেলার গোবিন্দদল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। আজকে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর অন্য একটি মামলা হরিরামপুরে আফরোজাকান্দিতে আবার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, সেই ভাঙচুরের প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা উনি 1 নম্বর আসামি, সেইখানেও তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ডক্টর আনন্দ কুমার, সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটন সহ 148 আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 600 জনকে। গত 12 মে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করা হয় বলে নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ। গুলিবর্ষণ এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম, হত্যার উদ্দেশ্যে এবং ককটেল বিস্ফোরণ আইনে মামলাটি হয়েছে। আসামির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটান এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে শেরপুরের নদ-নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে আগাম বন্যার শঙ্কা। ভারতের মেঘালয়, আসামে বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। টানা বৃষ্টিতে কুড়িগ্রামেও নদ-নদীর পানি বেড়ে তুলে গেছে 9টি উপজেলার 400 হেক্টর ফসলি জমি। এদিকে বর্ষার আগেই রংপুরের 3 উপজেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বৃহস্পতিবার থেকে সীমান্তবর্তী জেলা শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই সাথে উজানের ঢলে দ্রুত বাড়ছে ভোগাই, চিল্লাখালী, মহারশী ও সোমেশ্বরের নদীর পানি। বন্যায় ধানের ক্ষতি হয়, পানি আমাদের বাড়ি ঘরে ওঠে, রান্না বান্নার কষ্ট হয়। পানির জোয়ারে জীবন আবার ধরছে, আপনার তো পানি হওয়ার সম্ভাবনা বেশি, জন্য তাড়াতাড়ি খুব পরিষ্কার কাটতেছে। কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আগাম বন্যা মোকাবেলায় নেওয়া হচ্ছে প্রস্তুতি। কৃষকদেরকে বলতেছি তাদের যে যারা নিজেরা যেন ধানটা কেটে নেয়, আশা করতেছি যদি আকাশের অবস্থা ভালো হয় তাকে আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের প্রায় 99% ধান কাটা হয়ে যাবে আমরা প্রত্যাশা করতেছি। আগাম বন্যার একটা আশঙ্কা রয়েছে, সে অনুযায়ী আমরা স্থানীয়
স্টেক হোল্ডার যারা রয়েছে সকলের উপস্থিতিতে একটা জরুরি সভার আহ্বান করেছি। যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন সকলের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিব যে এই বন্যা মোকাবেলায় কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। কুড়িগ্রামে টানা বৃষ্টিতে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ ১৬ নদ নদীর পানি বাড়ছে। ৯ উপজেলার ৪ শতাধিক হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পানির জন্য খুব অসুবিধা, ১,০০০ টাকা সেট তাও লোক পাওয়া যাচ্ছে না, ধান কাটা যাচ্ছে না। পানিগুলো না নামা পর্যন্ত আমার কোনো কিছু করাই সম্ভব হচ্ছে না। এদিকে তিস্তার ভাঙনে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার চর এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে কিছু বসতঘর। নতুন করে যে পানিটা আসছে, আসার পরে আবার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কিন্তু আমাদের এই মূল্যবান সম্পদগুলো প্রতি বছরেই এই তিস্তা বিলীন হয়ে যাচ্ছে। বাঁধের বেশি ঝুঁকিপূর্ণ প্রায় ২২ কিলোমিটার সংস্কারের কাজ চলছে, জানায় পানি উন্নয়ন বোর্ড। ১৯.৫ কিলোমিটার সতর্কতামূলক নদী তীর সংরক্ষণ কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। যে ঝুঁকিপূর্ণ অংশগুলো থাকবে এটা পরবর্তী বছরে নতুনভাবে সেগুলোতে প্রকল্প বাস্তবায়ন করা হবে। নদীর তীর রক্ষা বাঁধের ৪৫ কিলোমিটার এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৮টি পয়েন্ট এখনও ঝুঁকিপূর্ণ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছেন। আপনাদেরকে ভালোবেসে দেশের মানুষ দায়িত্ব দিয়েছেন। সকালে দিনাজপুরের হাকিমপুরে কর্মী সভায় এই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই হঠকারী কোনো চিন্তা করার চেষ্টা করবেন না। জনগণের ক্ষমতা দ্রুত জনগণকে ফেরত দেওয়ার সুযোগ দিন। বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব কাকে দেবে। কোনো অবস্থাতেই বিদেশি প্রভুর কাছে আস্থা নিয়ে দেশ পরিচালনা করা হবে না। চেয়ারে বসার পর এখন আর আপনাদের চেয়ার ছাড়তে ইচ্ছা হয় না। কেন আপনারা নিজেদেরকে ওই চেয়ারে বসে থাকার সময়কে প্রলম্বিত করতে চান? আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সময়ের জন্য এসছেন। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। সাপ্তাহিক হাটগুলোতে পশু নিয়ে আসছেন বিক্রেতারা। গতবারের তুলনায় পশুর সংখ্যা বাড়লেও দাম কমেনি বলছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, লালন পালনের খরচ বাড়ায় দামও এবার কিছুটা বেশি হতে পারে। গত বছর বরিশালের ৬ জেলায় কোরবানি হয় ৪.৫ লাখের বেশি পশু। এর বিপরীতে এবার বিভাগে ৭,৫০০ খামার ও ব্যক্তি পর্যায়ে ৬৪,০০০ বেশি পশু লালন পালন করা হচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে সাপ্তাহিক হাটে তোলা হচ্ছে গরু ও ছাগল। গতবারে চেয়ে পশুর দাম বেশি বলে দাবি সাধারণের। আর বিক্রেতাদের দাবি, সময়ের সাথে বেড়েছে পশু লালন পালন খরচ। দাম গতবার চেয়ে একটু বেশি মনে হচ্ছে। আমরা চয়েস করতে আসছি, আমার বাবা আসছে, তারপর গরু লাইভ ওয়েটা কিনবে। ৫-৬ মাস লালন পালন, লং টাইম লালন পালন করলে আমাদের A to Z ভ্যাকসিন কমপ্লিট করতে হয় গরুকে। ঠিক আছে, এগুলো করলে খরচ পোষানো যাচ্ছে না। লক্ষ্মীপুরে কোরবানির পশুর চাহিদা প্রায় ৮৮,০০০। এর বিপরীতে কেবল গরুই লালন পালন করা হচ্ছে ১,৩৯,০০০। ভালো দাম নিশ্চিতে অবৈধ পথে গরু প্রবেশ বন্ধে নজরদারি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। এই গরু পালতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। অনেক সময় আমরা এই পর্যন্ত আমরা সরকারিভাবে কোনো, বিশেষ করে প্রাণী সম্পদ বিভাগ থেকে আমরা কোনো সহযোগিতা পাই না। গোখাদ্যের দাম বেশির কারণে গরুর কষ্টটা অনেকটাই একটু বাড়তি পড়ছে। তো যদি ইন্ডিয়ান গরু যেভাবে আসতেছে, যদি ইন্ডিয়ান গরু যদি আসে, তাহলে আমরা খামারিরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হব। চাহিদার তুলনায় বেশি পশু লালন পালন করা হচ্ছে নড়াইলেও। আসন্ন কোরবানি উপলক্ষে চলছে পশুর বাড়তি পরিচর্যা। তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, শুধু প্রশিক্ষণ না, লিফলেট বিতরণ দিয়েও আমরা সচেতন করে থাকি। এসব আপনি জেনে খুশি হবেন, আমরা এই সমস্ত খামারের বাড়িতেও পরিদর্শনে যাই। জেলায় এবার ছোট বড় ৪,০০০ খামারি প্রায় ৫৪,০০০ পশু কোরবানির জন্য প্রস্তুত করছেন। এর মধ্যে ২৩,০০০ গরু এবং ৩১,০০০ ছাগল। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত প্রায় ১৪,০০০ পশু অন্য জেলায় পাঠানো সম্ভব হবে বলে জানান কর্মকর্তা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার নবাবগঞ্জে উঠানে গাছ লাগানোকে কেন্দ্র করে ভাতিজা রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা আমির হোসেনের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার দড়িকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির উঠানে রফিকুল গাছ লাগাচ্ছিলেন। এ সময় জায়গাটি নিজের দাবি করে আমির হোসেন তার ভাতিজা রফিকুলকে গাছ লাগাতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে আমির হোসেন তার ছেলে সুমন সহ অন্তত ১৩ জন রফিকুলের ওপর হামলা করে। এক পর্যায়ে আমির হোসেন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রফিকুল ও তার ছেলেকে আহত করে।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা রফিকুলকে মৃত ঘোষণা করেন। প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী নওগাঁতে গুটি জাতের আম নামানো শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন উপজেলার বাগানে আম সংগ্রহ শুরু করেছেন চাষি ও বাগানীরা। জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী 30 মে থেকে পারা যাবে গোপালভোগ, 2 জুন থেকে হিমসাগর, 5 জুন থেকে জিআই স্বীকৃত নাকফজলি, 10 জুন থেকে ল্যাংড়া ও হাড়িভাঙ্গা, 18 জুন থেকে আম্রপালি এবং 25 জুন থেকে ফজলি আম সংগ্রহ করা যাবে। সবশেষে 10 জুলাই থেকে নামানো যাবে আশ্বিনা, বাড়িচার ও গৌরমতী জাতের আম। নির্ধারিত সময়ের আগে কেউ আম সংগ্রহ বা বাজারজাত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে প্রশাসন। তবে কারো বাগানে আগেই আম পরিপক্ক হলে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে। অপরিকল্পিত বনায়ন, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস ও শিকারের কারণে অস্তিত্ব সংকটে পাহাড়ের জীববৈচিত্র্য। এরই মধ্যে বিপন্ন প্রায় এশিয়ান বন্যহাতি, মেঘচিতা, সাম্বার হরিণ, রাজধনেশ সহ বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণী। বিভিন্ন প্রজাতির জীববৈচিত্র্যের নিরাপদ আবাস 3 পার্বত্য জেলা। তবে ক্রমাগত বন উজাড়, আবাসস্থল ধ্বংস, খাদ্য সংকট ও শিকারীদের দৌরাত্ম্যে অস্তিত্ব সংকটে এই এলাকার বন্য হাতি, লজ্জাবতী বানর, মুখপোড়া হনুমান সহ নানা প্রজাতির পশু পাখি। এক সময় অনেক রিজার্ভ ফরেস্ট ছিল, সেগুলা দিন দিন উজাড় হওয়াতে তাদের আবাসস্থল সীমিত হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে হত্যাও করা হচ্ছে। প্রাকৃতিক বনভূমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এজন্য নতুন করে বনাঞ্চল তৈরি, বন উজাড় এবং পাহাড় কাটা বন্ধের দাবি পরিবেশ কর্মীদের। প্রাকৃতিক বন কেটে সেখানে কাঁচাবাচার, কচু ছড়া, পাম, সেগুন বিভিন্ন চাষ করতেছে, যেগুলো আমাদের মাটিকে যেমন বনকে ধ্বংস করতেছে, মাটিকে ধ্বংস করতেছে, নদী নালা ধ্বংস করতেছে, পুরো ইকোসিস্টেমকে পুরো ধ্বংস করে দিচ্ছে। সম্প্রতি গন্ধ গোকুল, লজ্জাবতী বানর, গুইসাপ সহ একাধিক বন্যপ্রাণী উদ্ধারের পর খাগড়াছড়ির প্রাকৃতিক বনে ছেড়ে দিয়েছে বন বিভাগ। এসব প্রাণী সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন বন কর্মকর্তারা। সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম আমরা গ্রহণ করেছি। আমরা স্কুল, স্থানীয় জনগোষ্ঠী, এখানকার যারা বয়োজ্যেষ্ঠ লোক, আইন শৃঙ্খলা প্রয়োগকারী যারা বাহিনী আছে তাদের সমন্বয়ে আমরা বিভিন্ন মত বিনিময় সভার আয়োজন করেছি। প্রাণী গবেষকরা বলছেন, দেশের মোট জীববৈচিত্র্যের 60% রয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। অস্তিত্ব সংকটে থাকা বন্যপ্রাণী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দরে আবারও মাছ রপ্তানি শুরু হয়েছে। সকালে 70 মেট্রিক টন হিমায়িত মাছ এই বন্দর দিয়ে রপ্তানি করা হয়। গত বুধবার এক্সপোর্ট পারমিট জটিলতায় মাছ ব্যতীত সিমেন্ট ও ভোজ্য তেল রপ্তানি হয়। রপ্তানিকারকরা জানান, মাছ রপ্তানিতে বাংলাদেশ ব্যাংকের ইএক্সপি প্রয়োজন হয়। কাগজপত্র ব্যবসায়ীদের হাতে না আসায় বুধবার ভারতে মাছ রপ্তানি করা যায়নি। আজ সকালে সেই জটিলতা কাটিয়ে মাছ রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।